আমি সঠিক ভাবছি। আমি সাইকিয়াট্রিস্ট না হলেও একজন ডাক্তার। ডাক্তারি ছেড়ে ব্যবসা ধরেছি, তাই বলে অভিজ্ঞতার খাতা শূন্য হয়ে যায়নি। আপনি মোনার কাছে জিজ্ঞেস করুন। মোনা চোখ বুজে জ্যাকের বলার প্রতিটা কথা শুনছে। জ্যাকের বলা কথাগুলো সত্যি। এই সত্যি মোনা কারো কাছে স্বীকার করবে না, কখনো না। জ্যাক মোনার হাত চেপে ধরল, আবেগে কিংবা অনুরাগে নয়, আশ্বাস ভরসা দিতে। বে স্ট্রং মোনালিসা, আমি সর্বদা তোমার পাশে থাকব। মোনা ঠোঁট নাড়িয়ে বলল। থ্যাঙ্কস জ্যাক। জ্যাক একটু হাসল, লিলি বেগমের দিকে তাকিয়ে বলল। মোনালিসা প্রথমে ভয় পেয়েছে, আর ভয় থেকে ডিপ্রেশন। জ্যাক কিছুক্ষণ বাদেই চলে গেল। জ্যাককে নিয়ে নানান প্রশ্ন জাগছে লিলি বেগমের মনে। লিলি বেগমের মনে হলো জ্যাকই একমাত্র মানুষ যে মোনাকে শতভাগ বুঝে। জ্যাক আর মোনার মাঝে সম্পর্ক নিয়েও লিলি বেগম দ্বিধান্বিত। মোনা এখন দিনের বেলায় ভয় পায় না, চিৎকার করে ওঠে না। নিশান সবসময় মোনার একটা হাত ধরে পাশে বসে থাকে। মোনা চিন্তিত ভঙ্গিতে শুধু শুয়ে থাকে। লিলি বেগম খাবার নিয়ে এসে মোনার পাশে বসে। মোনার মুখে একবার তুলে দিচ্ছে খাবার, আরেকবার নিশানের মুখে। এর ভিতর লিলি বেগমের ফোন বেজে ওঠে। হাবিব সাহেব ফোন দিয়েছে। লিলি বেগম ফোন রিসিভ করে উপাস থেকে কর্কশ গলায় বলে। আমার সংসার করার ইচ্ছে আছে তোমার? যদি ইচ্ছে থাকে বাসায় আসো এক্ষুনি। আমি প্রয়োজনীয় কাগজ পাচ্ছি না, সব কিছু তন্ন তন্ন করে খুঁজলাম। হাবিব সাহেবের চিৎকারে লিলি বেগমের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। শরীরের সমস্ত শক্তি জড়ো করে কথাগুলো বলছে হাবিব সাহেব। লিলি বেগম একটা ক্ষীণ শ্বাস ফেলেই নিচু গলায় বলল। আসছি আমি। মোনার দিকে তাকিয়ে বলে। আমার বাসায় যেতে হবে, আবার আসবো। লিলি বেগম চলে যাওয়ার পরেই নিশান খাবার প্লেট হাতে নিয়ে মোনার মুখে খাবার তুলে দিচ্ছে। মোনা চোখ ভিজে এলো কেন জানি। এর থেকে সুন্দর দৃশ্য বুঝি হয় না আর। বিকেলের দিকে প্রিয়ম আসে। নিশান দরজা খুলে দেয়। প্রিয়ম মোনার পাশে বসে। মোনার একটা হাত আলতো করে ধরল। মোনা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো না। বেটার ফিল হচ্ছে আগে থেকে? মোনার মাথা ঝাঁকে হ্যাঁ বলল। প্রিয়ম গভীর চিন্তিত মুখে বলল। মোনা, তুমি কি নিয়ে চিন্তিত? এত কিসের জন্য এত ভয় পাচ্ছ? মোনার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম পুনরায় জিজ্ঞেস করলো। মোনা বিরক্ত হয়ে বলল। আমি এখন সুস্থ। তুমি যখনই আমার সাথে খারাপ বিহেভ করবে, আমি তখনই বুঝবো তুমি সুস্থ হয়েছো। তুমি এখন অসুস্থ বলে আমায় কিছু বলছো না। মোনা প্রিয়মের দিকে তাকায়। প্রিয়মের কথায় প্রথমে খানিকটা বিরক্ত হলো, পরে কী ভেবে যেন হেসে দিল। প্রিয়ম মোনার কাছে বসা, খুব বেশি দূরত্বে না। মোনার হাত আঁকড়ে ধরে আছে। মোনার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোনা অস্বস্তি বোধ করে। কেন জানি মোনার শ্বাসরুদ্ধ অবস্থায় হয়েছে। কেন জানি মোনার শ্বাসরুদ্ধ অবস্থা হয়েছে। বুকের ভিতর হাতুড়ি পেটা করছে যেন কেউ। দ্রুদ্রু করতে থাকে বুকের মাঝে। চারিদিকে ঘন অন্ধকারে আচ্ছন্ন। যেদিকে তাকায় দৃষ্টি ঘন অন্ধকারে হারিয়ে যায়। রাত 2টা কি 3টা হবে তখন। মোনার ঘুম ভেঙে যায়। মোনার পাশেই শুয়ে আছে লিলি বেগম। নিমিলিত নেত্রে পিটপিট করে তাকায়। কয়েকদিন বিছানায় মুমূর্ষু রোগীর ন্যায় শুয়ে থাকতে থাকতে মোনা হাত পায়ের সব শক্তি যেন হ্রাস পেয়েছে। মোনা স্বপ্ন দেখে ভয় পেয়েছিল। 2 দিনের ব্যবধানে ভয় কেটে গেলেও মোনা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেনি। মোনার অনিচ্ছাকৃতভাবেও দুশ্চিন্তা, বিষণ্ণতা, বিমর্ষতা মোনার স্কন্ধে চেপে বসেছিল। মোনার মাথা সারাক্ষণ সেসব আন্দোলিত হতো, আর মোনা বিষাদের আগুনে দগ্ধ হতো। মোনা ধীর পায়ে খাট থেকে নামে। মোনার হাত পা ঈষৎ কাঁপছে, মাথার ভিতর চক্কর দিচ্ছে। টানা কয়েকদিন বিছানায় থাকায় এমন হয়েছে। শক্তিহীন পায়ে এলোমেলোভাবে পায়ে হেঁটে বারান্দায় গিয়ে বসে মোনা। নিজেকে নিজে প্রশ্ন করে, সেটাতে কেন এত ভয় পেয়েছিল, এখন ভয় করছে না কেন? মোনার মাথা ঝিমঝিম করে। মোনা কারো সাথে কথা বলতে ইচ্ছে হয়নি। মোনা সবার সব কথা শুনতো, কিন্তু উত্তর দেয়নি। কী যেন হয়েছিল। মোনার মনে হয়েছে ভেতর থেকে কেউ একজন বাধা দিচ্ছে মোনাকে কথা বলতে। প্রিয়ম কয়েকবার মোনার কপালে চুমু খেয়েছে। মোনার চুলে হাত ডুবিয়ে বিলি কেটেছে। মোনার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিয়েছে। মোনার হাত গভীর আবেগে চেপে ধরেছে। মোনার মাঝে মাঝে মনে হতো ওর চোখে মুখে কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে।
মোনার চোখ খুলে তাকে দেখতে ইচ্ছে হতো মোনার চোখ খুলে তাকে দেখতে ইচ্ছে হতো না কে ওর পাশে। মোনা জানে প্রিয় মোনা শয্যার পাশে বসে খুব কাছ থেকে দেখতো মোনাকে। মোনার চুলগুলো জট পাকিয়ে আছে, কতদিন আঁচড়ায় না চুল। মোনা সব চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে চায়, স্বাভাবিক হতে চায়, কিন্তু পারছে না কিছুতেই। মোনা বারান্দায় মেঝেতে বসে থাকে, বারবার দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে। আর পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক একটা জীবন কেন হলো না? মোনার চোখ বেয়ে বেদনাশ্রু প্রবাহিত হচ্ছে। মোনা ঠিক করছে কাল থেকে ভার্সিটিতে যাবে, অফিসে যাবে, বাকি রাতটা বারান্দায় কাটিয়ে দেয়। ভোরে আলো ফোটার আগেই লিলি বেগম উঠে ঘুম থেকে নামাজের উদ্দেশ্যে। পাশে বালিশটা খালি। মোনাকে না দেখে মুহূর্তেই মনের ভিতরে নানা সংঘাত তৈরি হয়। অস্থির হয়ে ছুটে বাসার এদিক ওদিক তাকায়। মনেকে বারান্দা দেখে খানিকটা রাগী গলায় বলে, তুই এখানে কখন এসেছিস? এখানে কাজ কি? মোনা লিলি বেগমের দিকে চোখ তুলে তাকায়। মোনা চোখে হারালেই লিলি বেগমের মনে নানান শঙ্কা সৃষ্টি হয়, অস্থির হয়ে ওঠে চিন্তায়। মোনা আস্তে করে বলে, একটু আগে এসেছি খালা, নামাজের ওয়াক্ত যায়, তুমি নামাজ পড়ো। লিলি বেগম শুধু অজু করে নামাজে দাঁড়ায়। মোনা বারান্দা থেকে উঠে কিচেনে যায়। কতদিন বাদে এসেছে কিচেনে, কতদিন বাদে চোখ মেলে তাকিয়ে দেখেছে চারপাশ। মোনা রুটি বানায়। লিলি বেগম নামাজরত অবস্থায় শুনতে পায় কিচেনে শব্দ হচ্ছে। মোনা কিচেনে গিয়েছে। লিলি বেগম চমকালো মনে মনে। এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে নামাজে মনোযোগী হয়। লিলি বেগমের নামাজ শেষ হওয়ার সাথে সাথে মোনার নাস্তা বানানো শেষ। লিলি বেগম কিচেনে এসে বিস্মিত চোখে তাকায় মোনার দিকে। মোনা, তুই ঠিক আছিস তো? তুই হঠাৎ কিচেনে? মোনা নিজের কাজে ব্যস্ত থেকেই লিলি বেগমের দিকে না তাকিয়ে স্বাভাবিক গলায় প্রত্যুত্তর করল। কেন কিচেনে আসলে কি? এটুকু বলে থেমে একটু দম ফেলে বলল, খালুর সাথে এখানে থাকা নিয়ে তোমার তো তুল কালাম কাণ্ড, বাসায় চলো যাও। লিলি বেগম অবিশ্বাস্য সুরে বলল, এই মোনা, হঠাৎ কি হলো তোর? বল তো আমায়। তোর আচরণ তো স্বাভাবিক মনে হচ্ছে না। মনে একটু বিরক্ত বোধ করলো যেন এত প্রশ্নে। উত্তর না করে চুলার আগুনের দিকে অকারণের দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। লিলি বেগম ফের একই প্রশ্ন করল। মোনা তাৎক্ষণিক উত্তর না দিয়ে আগের মতো গম্ভীর হয়ে আছে। খানিক বাদে ভারী গলায় বলল, আহা খালা, আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ। আর তুমি কি সারা বছর আমার বাসায় থাকবে? তোমার তো সংসার আছে। লিলি বেগম সরু চোখে তাকালো, ভ্রু কিঞ্চিত কুঁচকে বলল, তুই হঠাৎ সুস্থ হয়ে গেলি? তোকে জ্যাক ঠিক বলেছে? মোনার প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়, কপালে ভাঁজ পড়ে। কি বলেছে জ্যাক? তোর সুস্থ হওয়া তোর ওপর নির্ভর করে। তুই তোর মনকে স্ট্রং করতে পারলেই সেরে উঠবি। মোনা বিরক্তিতে মুখ কুচকায়। লিলি বেগমের দিকে তাকে হেসে বলল, খালা, জ্যাক মানসিকভাবে অসুস্থ কয়েক বছর ধরে, বলতে পারো আধ পাগল, কিন্তু কেউ বুঝতে পারে না। জ্যাক বাসায় আসলে পরবর্তীতে আড্ডা জমাতে যেও না, মাঝে মাঝে কিন্তু পাগলাটে হয়ে যায়, মানুষের গায়ে হাতও তুলে। যাকে সম্পর্কে এমন চাঞ্চল্যকর তথ্যে লিলি বেগম হাঁ করে তাকিয়ে থাকে, যেন বিশ্বাস করতে পারে না। যাকে সম্পর্কে এতদিনে সব ধারণা মিছে হয়ে যাওয়ায় খানিক দুঃখ পেল যেন। রাজ্যের বিষয়ে গলায় এনে বলে, বলছিস কি তুই? আমি তো এতদিন বুঝতে পারিনি। তুই আগে কেন বলিসনি? মোনা উত্তর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মনে মনে প্রচণ্ডভাবে হাসছে মোনা, কিন্তু বাহিরে গুরু গম্ভীর। কত বছর পর জোকস করেছে। মোনার স্বাভাবিক আচরণ দেখে লিলি বেগম বাসায় চলে যায়। কয়েকদিন ধরে আগের তুলনায় অনেক খারাপ সম্পর্ক তৈরি হয়েছে হাবিব সাহেবের সাথে। লিলি বেগম ওসব পাত্তা দেয় না, কয়েক বছরে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে কোনো অবকাশে মুখ চিরে বিষাদের সুর বেরিয়ে আসতে চায়। মোনার ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। পাক্কা আধ ঘন্টা লেগেছে চুলের জট খুলতে গিয়ে। চিরুনি ভোরে চুল উঠে এসেছে। মোনা গোসল সারে নিশানকে ঘুম থেকে তুলে ভারী গলায় বলল, অনেক স্কুল ফাঁকি দিয়েছো, এবার ওঠো। নিশানকে টেনে হেঁচড়ে ঘুম থেকে তুলে ঘুম ঘুম চোখে
নিশান মোনার দিকে তাকিয়ে থাকে। নিশানকে আগের মতো নাস্তা খাইয়ে রেডি করিয়ে স্কুলে পৌঁছে দেয়। নিশান স্কুল থেকে কিছু দূর আসতেই একটা কার এসে মোনার পাশে থামে। মোনা ফিরে তাকায়। কার থেকে প্রিয়ম নেমে প্রবল অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। প্রিয়মের চোখ মুখ উপছে বিস্ময়ের রশ্মি নির্গত হচ্ছে যেন। মোনা, তুমি তুমি ভার্সিটিতে যাচ্ছ? তুমি সুস্থ হয়ে গেছো? মোনা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল। এত প্রশ্ন করলে কোনটার জবাব দিব? এই বলে থেমে আবারও বলে, হ্যাঁ, আমি মোনা। আমি ভার্সিটিতে যাচ্ছি। আমি সুস্থ হয়ে গেছি। কাল আমি অসুস্থ ছিলাম বলে আজ আমি সুস্থ হতে পারবো না? প্রিয়ম ভারী গলায় বিড়বিড় করে বলল। অদ্ভুত ব্যাপার তো। মোনা হেসে ওঠে। এভাবে হাসতে মোনাকে খুবই কম দেখেছে। মোনা রহস্যময় ভঙ্গিতে বলল, সুস্থ হওয়ার জন্য মনোবলই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, বুঝেছি। চলো ভার্সিটিতে পৌঁছে দেই। মোনার মুখের হাস্যোজ্জ্বল ভাব গায়েব হয়ে গেল। কঠিন স্বরে বলল, আমি একা যেতে পারবো, আপনি যান। প্রিয়ম এমন আচরণ আশা করেনি। ভেবেছে মোনার সাথে সম্পর্ক কিছুটা হলেও উন্নত হয়েছে। প্রিয়ম বজ্রাহত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তারপরও কয়েকবার সাধল মোনাকে। একই প্রত্যুত্তর করলো মোনা। প্রিয়ম জোর করলো না। আগে জোর করাটা মানাতো। প্রিয়মের মনে হয় এখন জোর করাটা বেমানান। জ্যাক দিনে কয়েকবার ফোন দিয়ে মোনার খোঁজ নেয়। মোনার সুস্থতা জ্যাককে প্রশান্তি দিল যেন। প্রিয়ম ভেবেছিল সুস্থ হয়ে ওঠার পর হয়তো সম্পর্কটা কিছুটা হলেও উন্নতি হবে, কিন্তু তা কিছুই হলো না। প্রিয়ম হতাশ হলো। প্রিয়ম একদিন খুব সকালে মোনার বাসায় আসলো। মোনা তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। তুমি আমার ফোন কেন রিসিভ করছো না মোনা? এইটুকু বলে থেমে আবারও ক্ষোভ প্রকাশ করে বলল, আচ্ছা, কি করলে তুমি আমায় ভালোবাসবে বলবে? আমার প্রতি সামান্য সহানুভূতি জাগে না? মোনা সহজ গলায় বলল, জাগে মাঝে মাঝে। মাঝে মাঝে ইচ্ছে হয় আপনায় ভালোবাসি, কিন্তু আমার ভিতরে এক সত্তা আছে যে প্রেম ভালোবাসার বিরুদ্ধে, যে কারো মায়াজালে আবদ্ধ হওয়ার পক্ষে না। মোনা এক অভাবনীয় উত্তর দিল। কোনো ভনিতা করলো না। কিছুক্ষণ পর আবারও বলল, ভালোবাসার প্রতিদানে সবারই ভালোবাসতে ইচ্ছে হয়, কিন্তু আমার ইচ্ছে যে নিয়ন্ত্রণ করে সে ভালোবাসা বিদ্বেষী। প্রিয়ম অবাক চোখে তাকিয়ে থাকে। এত সহজ স্বীকারোক্তি প্রিয়ম আশা করেনি। প্রিয়ম অসহায় গলায় বলল, আমি প্রতিনিয়ত কোনো শূন্যতায় ভুগছি। অসহ্য যন্ত্রণা আমায় তাড়া করছে। মোনা, আমায় এইসব থেকে মুক্তি দাও। একতরফা ভালোবাসা যে কত ভিন্ন যন্ত্রণার তা তুমি বুঝো? আমি বুঝতে চাই না, আপনি চলে যান এখন। হঠাৎ কি যেন হয়ে গেল প্রিয়মের। প্রিয়মের চোখ টলমল করছে। এত চেষ্টা করেও ব্যর্থতা, এত অবজ্ঞা যেন চোখে জল হয়ে টলমল করছে। মোনা তাকালো নির্বাক দৃষ্টিতে একবার সেদিকে। সকল বাধা উপেক্ষা করে নির্লজ্জের মতো 2 ফোঁটা পানি কুড়িয়ে পড়ল। মোনা বজ্রাহত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। এই চোখের পানি যেন স্বচ্ছ ভালোবাসার বহিঃপ্রকাশ। মোনার ভিতরে তোলপাড় শুরু হয়ে যায়। মোনার চোখের দৃষ্টি প্রিয়মের গাল বেয়ে পড়া পানির 2 ফোঁটার দিকে নিবদ্ধ। মুহূর্তের ব্যবধানে মোনার কি যেন হয়ে গেল। ভালোবাসা বিদ্বেষী ভাবটা যেন পরাজিত হয়ে গেল। কি হবে কি না হবে ভেবে মোনা ছুটে গিয়ে প্রিয়মকে জড়িয়ে ধরল। মোনাভাবে কতক্ষণ প্রিয়মকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল হিসেব নেই। প্রিয়ম বিস্ময়ে হতভম্ব হয়ে আছে। মোনা ওকে জড়িয়ে ধরেছে এটা ভেবে যত না রোমাঞ্চিত হয়, তার থেকে 1000 গুণ বিস্মিত হয়। প্রিয়মের মনে হচ্ছে এটা নিছকই স্বপ্ন। ঘুম ভাঙার সাথে সাথে এসব মিছে হয়ে যাবে। এটা যদি স্বপ্ন হয় তাহলে সারা জীবনও যেন ঘুম না ভাঙে। এটা যদি বাস্তব হয় তাহলে যেন এই বাস্তবতা অন্তত কাল অক্ষত থাক। প্রিয়মের চোখে পানি দেখে মোনার মনে যে তোলপাড় শুরু হয়েছে, সে তোলপাড় থেমে যাওয়ার পর মোনা নিজেকে নতুন করে আবিষ্কার করে প্রিয়মের আলিঙ্গনে। মোনা তাৎক্ষণিক নিজেকে প্রিয়মের আলিঙ্গন থেকে মুক্ত করে। মোনার দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ। মোনার কোথাও তাকাতে পারছে না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্য একটু আগেও বুকের ভিতর প্রেম অনুভূত হয়েছে, কিন্তু একটু সময়ের ব্যবধানে সেই প্রেম বুকের ভিতরে তোলপাড় সব শেষ হয়ে গেছে যেন। মোনা কাঁপা কাঁপা গলায় বলল, প্রিয়ম ভাই, আর কখনো আসবেন না আমার সামনে। আমায় দুর্বল করার চেষ্টা করবে না। মোনা অনুনয় করছে, বলছে কথাগুলো।
নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা থেকে এই নয়। আজকাল প্রিয়মের সামনে আসলেই মোনার ভেতরে কি যেন হয়ে যায়। মুহূর্তেই মোনার এই বিচিত্র আচরণে প্রিয়ম আবারও চমকায়। মোনার আচরণে ক্ষণে ক্ষণে চমকায় ইদানিং। প্রিয়ম বুঝতে পারে না মোনা কি চায়। প্রিয়ম কঠিন থেকে কঠিনতর কাজ মোনাকে বোঝা। প্রিয়ম মোনার নিচু হয়ে থাকা মুখের চিবুক আলতো করে ধরে মুখটা উঁচু করে অদ্ভুত এক মোহময় গলায় বলে, কিসের এত দ্বিধাদ্বন্দ্বে ভুগছো মোনা? কিসের এত দোটানা? বিশ্বাসী হও মোনা, বিশ্বাস করতে শিখো। জীবনে কোনো এক মোড়ে হেরেছো বলে প্রতি পদক্ষেপে হারবে এমন কিন্তু না। মোনার চোখ তুলে তাকায়, প্রিয়মের চোখে চোখ রাখে। মোনার শ্বাসরুদ্ধকর অবস্থা। মোনার ভেতরে থাকা সমস্ত চিন্তাভাবনা উপেক্ষা করে শীতল গলায় বলে, হার জিতের ভয় আমি করি না। ছোট এই জীবনে পাওয়া না পাওয়া, হার কিংবা জিত, পূর্ণতা অপূর্ণতা এত হিসেব কষতে নেই। এত সব হিসেবে মগ্ন থাকলে জীবনের বেলা কখন ফুরিয়ে যায় টের পাওয়া যায় না। আমি কারো প্রেয়সী হতে পারবো না, নিজের অস্তিত্বে কাউকে জড়িয়ে নিজেকে বিলীন করতে পারবো না। প্রিয়ম কী ভেবে যেন একটু হাসল। রহস্যময় একটা ভাব ছিল হাসিতে। অসংশয়ে অভ্রান্ত চিত্তে বলল, তুমি ইতোমধ্যে আমাদের বিলীন হয়ে গেছো মোনা। তোমার অস্তিত্বে আমি জড়িয়ে গেছি। প্রিয়মের দৃষ্টিতে মিশে থাকা দৃষ্টি সরিয়ে নেয় মোনা। অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। মোনার অন্যদিকে ফিরিয়ে থাকা মুখটা দেখার জন্য প্রিয়মের মুহূর্তেই কৌতূহল জাগে। প্রিয়ম কয়েকবার মোনা ঘুরিয়ে রাখা মুখের সম্মুখে দাঁড়ায়। প্রেমময় ধরা গলায় বলল, মনের ভেতরের সন্দিহান ভাবটা ঘুচিয়ে ফেলো মোনা। মোনা প্রত্যুত্তর করল না। চিন্তান্বিত চিত্তে বিষাদময় এক যন্ত্রণা অনুভব করে দোটানা থেকে বেরিয়ে আসতে পারে না। ভালোবাসতে পারছে না, আবার রহস্যময় এক মায়ার আবদ্ধ হয়ে আছে। মোনা দিশেহারা হয়ে বলল, প্রিয়ম ভাই, আপনি এখন এখান থেকে যান, এক্ষুনি যান, আমার সময় দরকার। প্রিয়ম কিছু বলতে গিয়েও গিলে ফেলল। অকারণে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। দুইজনেই নির্বাক নিঃশব্দ হয়ে রইল। একটু আগে প্রিয়মের মনে হয়েছে পৃথিবীর সব সুখ ওর মনে জড়ো হয়েছে। মোনার মনে হয়েছিল প্রিয়মকে ভালোবাসতে কোনো বাধা নেই। কিন্তু এখন কিছু মুহূর্ত বাদে আবারও হাজার দ্বিধার মুখোমুখি হলো। প্রিয়ম হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যর্থ গলায় বলল, আমি আসি মোনা, তুমি সময় নাও। প্রিয়ম এইটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ আমায় অন্তত একটাবার সুযোগ দাও। প্রিয়ম চলে যায়। মোনা যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মোনা নড়ে চড়ে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা লক করে দেয়। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিচ্ছে। প্রিয়মকে কেন জড়িয়ে ধরলো? আত্মক্ষোভে মোনা ফেটে পড়ছে। নিজেকে সংযত করতে পারে না। কি ব্যর্থতা! মোনা একটু আগ বাড়িয়ে ভাবল, প্রিয়মের সাথে প্রেম, আবার বিয়ে। প্রিয়মের সাথে বিয়ে হলে প্রিয়মের বাসায় থাকবে? কখনো না। মোনা সেটা পারবে না। প্রিয়মের প্রতি ভালোবাসার পথে সে রাতটাই এখন তীব্রভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মোনা দোটানা দ্বিধা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু লিলি বেগমের বাসায় কখনো যেতে পারবে না। অমন পিতার সন্তানকে ভালোবাসতে পারবে না। ঘৃণায় মোনার চোখ দুটো ভিজে যায়। মোনার ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। নিজেকে পাগল পাগল মনে হয়। আজ ট্যাক্সিও নেয়নি, হেঁটে হেঁটে যাবে। অকারণে এই সিদ্ধান্ত। মোনার মাথায় নানান ভাবনা উঁকি দেয় আর অস্থিরভাবে পা বাড়ায়। হঠাৎ কী হলো মোনা বুঝতে পারল না। কার থেকে এক ভদ্রলোক মোনার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, মোনা ভ্রু কুচকে তাকায়। মোনার কাছ থেকে প্রত্যুত্তরের অপেক্ষা না করেই চলে গেল গাড়ি নিয়ে শোষো করে। মোনা পুনরায় নিজের ভাবনা নিমজ্জিত হয়ে পথ চলে। ভার্সিটির কাছাকাছি গিয়ে দেখা ওয়ার্সের সাথে। ওয়ার্স পেছন থেকে ডাকছে, মোনালিসা, মোনালিসা বলে। মোনার সমস্ত খেয়াল মাথার ভেতর থেকে দুশ্চিন্তা নিবদ্ধ। চারদিকে ভূমিকম্প হয়ে গেলেও বোধহয় টের পাবে না। ওয়ার্স মোনার একটু দূরে ছিল। দৌড়ে এসে মোনার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মোনালিসা, তুমি আমায় উপেক্ষা করছো কেন?
আচমকা কারো এমন গলা শুনে মোনার অবচেতন মনে চমকায়। অপ্রস্তুত ভঙ্গিতে বলে, আমি উপেক্ষা করব কেন তোমায়? কিভাবে উপেক্ষা করলাম? কতক্ষণ ধরে ডাকছি তোমায়, কেন সাড়া দিলে না? সরি ওয়ার্ডস, শুনিনি আমি। ওয়ার্স মোনার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে, বলল, তোমার অস্বাভাবিক চিন্তাগ্রস্ত লাগছে, কোনো প্রবলেম মোনালিসা? মোনা একটু হাসার চেষ্টা করলো, চেহারা স্বাভাবিক করতে চাইলো। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল। না না, আই এম ওকে। মোনা একটু থেমে আবারও বলল, আচ্ছা, শ্রুতি এসেছে? অদ্ভুত তো মোনালিসা, তুমিও মাত্র আসলে, আমিও আসলাম, আমি বলবো কিভাবে? মোনা বুঝতে পারলো ও একটা উদ্ভট প্রশ্ন করে ফেলেছে। ওয়ার্সের সাথে কথা বলতে বলতে ক্লাসরুমে গেল। ওয়ার্স অনর্গল কথা বলেই যাচ্ছে, মোনা শুধু উদাস মনে হ্যাঁ বলেই যাচ্ছে। মোনা আজ আর ক্লাসে মন বসাতে পারল না। কি এক যন্ত্রণা, চিন্তা মোনাকে দগ্ধ করছে প্রতিনিয়ত। মোনা বের হতে পারছে না এসব থেকে। এসবে মোনা ক্লান্ত হয়ে পড়েছে, বিশ্রাম দরকার। মোনা অফিসে যাওয়ার পরপরই লরি এগিয়ে এসে বলল, তোমার কয়েকদিন যাবৎ কি হয়েছে বলো তো মোনা? মনমরা বিষণ্ণ হয়ে থাকো। কিছুই হয়নি, শরীরটা একটু খারাপ লাগছে। লরি বুঝতে পারলো মোনা মিথ্যে বলছে। লরি আরও কয়েকবার জিজ্ঞেস করলো, মোনা একই উত্তর করলো। লরি দমে গেল, নিজের কাজে মন বসালো। কাজের মাঝে মাঝে হঠাৎ মোনা নির্লিপ্ত হয়ে যায়। কয়েক মিনিট পর আবার সম্বিত ফিরে পায়। মোনা বাসায় ফিরে প্রিয়ম কয়েকবার ফোন দিয়েছে, জ্যাকও ফোন দিয়েছে। মোনার ফোন সাইলেন্ট ছিল। মোনা জ্যাকের কল ব্যাক করলো। জ্যাক বলল, আজকাল কি হয়েছে আপনার মোনালিসা? আপনার হদিস পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। বাসায় গিয়ে আসছি আপনার। জ্যাকের বলা কথাগুলোর প্রত্যুত্তর খুঁজে পেল না মোনা। মোনা কথাগুলো উপেক্ষা করে বলল, প্রিন্সেস কেমন আছে? প্রিন্সেস এখন স্পষ্টভাবে কথা বলতে পারে। একদিন আসুন একবার। সময় হয়ে ওঠে না, সময় পেলে আসবো, একদিন আসবো। মোনা একটু থেমে আবারও বলল, যাক, রাখছি, আমি একটু কাজ করছি। মিথ্যা বলেই ফোন রাখলো মোনা। কথা বলতে ইচ্ছে করছে না। জ্যাক ফোন রাখার পরপরই প্রিয়ম আবারও ফোন দিল। মোনার আবার অস্থিরতা শুরু হলো। কয়েকবার রিং হওয়ার পর ধরলো ফোন। মোনা ক্লান্ত স্বরে হ্যালো হ্যালো বলল। ওপাশ থেকে বলল, কালকে একটু রেস্টুরেন্টে আসবে, কথা ছিল। কথা বলতে রেস্টুরেন্টে কেন? ফোনে কথা বলা যায়, মেসেজে বলা যায়, বাসে এসে বলা যায়। মোনা কিছুক্ষণ পর বলল, কথা শুনতে রেস্টুরেন্টে যেতে হবে? তো কি তোমার বাসায় আসবো? মোনা জোর গলায় বলল। না না, বাসায় আসবেন না, খবরদার। প্রিয়ম হাসতেও। না না, তোমার বাসায় যাব না। তোমার বাসায় গেলে তো তুমি আমার প্রেমে পড়ে যাবে। এত তাড়াহুড়ো করে প্রেমে পড়ানোর দরকার নেই, আস্তে আস্তে পড়ো। মোনা ফোন রাখার পর ভাবছে, চোখ বুজে ভাবছে প্রিয়মের চোখ থেকে গড়িয়ে পড়া পানির কথা। প্রিয়ম নিজেকে বদলে ফেলল। মোনার জন্য চোখ ভিজে ওঠে, দিশেহারা হয়ে ওঠে। মোনা প্রিয়মের ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই। দোটানা শুধু হাবিব সাহেবের জন্য। কাল কেন ডেকেছে প্রিয়ম রেস্টুরেন্টে? মোনা কৌতূহল বোধ করে। কাল একবার প্রিন্সেসকে দেখতে যাবে, অনেক দিন দেখে না। মোনা বিছানা গোছাচ্ছে। দিনে কয়েকবার গোছাতে হয় বিছানা। রুমটা সাজানো থাকলে নিশানের বোধহয় অশান্তি লাগে। সব কিছু এলোমেলো করে রাখবে। মোনা বিরক্তিতে মনে মনে বিড়বিড় করছে আর বিছানা গোছাচ্ছে। উঁচু গলায় নিশানের নাম ধরে ডাকে। নিশান পাশের রুম থেকে ছুটে আসে গলা ফাটানো চিৎকার শুনে। মোনা কর্কশ গলায় বলে, নিশান, তোমায় কতদিন না বলছি বিছানা এলোমেলো করবে না? প্রতিদিন এক কথা কতবার বললো? সব কিছু এলোমেলো করে রেখেছো। আমার কথার অবাধ্য হলে বাংলাদেশে পাঠিয়ে দেব। নিশান ভীতি হয়ে তাকা মোনার দিকে। মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভয় পাচ্ছে। মোনা নিশানের চেহারার অভিব্যক্তি দেখে রাগ ধরে রাখতে পারল না, হেসেই ফেলল। থাক, মন খারাপ করো না, পাঠাবো না বাংলাদেশে। নিশানের সাথে কথা বলার মাঝে মোনার ফোনের মেসেঞ্জারে টিউন বেজে ওঠে। প্রিয়ম মেসেজ করছে। রেস্টুরেন্টের লোকেশন বলবো নাকি আমি নিতে আসবো? আর শোনো, খবরদার আমায় দেখে প্রেমে পড়ে যেও না। পাবলিক প্লেসে জড়িয়ে ধরো না, আমি লজ্জা পাবো। সুযোগ পেয়ে খোটা দিচ্ছে। মোনা বিরক্ত হলো। কিছুক্ষণ পর কি মনে করে যেন হাসলো। রিপ্লাই করলো,
আপনি পাবলিক প্লেসে কাঁদবেন না প্লিজ। কেউ কাঁদলে আমার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে ইচ্ছে করে। এমন একটা উপযুক্ত উত্তর দিতে পেরে মোনা নিজের মনে হাসল। প্রিয়ম রিপ্লাই দিল, আজকাল কথায় প্রচুর মিষ্টি মিষ্টি ভাব। প্রেমে পড়ে গেলে নাকি আমার? মোনা উত্তর দিল না। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল। প্রিয়ম সুযোগ বুঝে লজ্জা দিচ্ছে। মোনা যতটা বিরক্ত হওয়ার কথা ততটা বিরক্ত হতে পারছে না। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মোনা নিশানের দিকে তাকিয়ে বলল, আজ স্কুলে যেতে হবে না, এক জায়গায় যাব আমরা। নিশান কোথাও যাওয়ার কথা শুনলে আনন্দে মাখামাখি হয়ে যায়। মোনা একটা হোয়াইট কুর্তি পরেছে, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিয়েছে। মোনা সাজতে পছন্দ করে না। ছোটবেলা থেকেই কোনো এক অজানা কারণে সাজতে পছন্দ করতো না। প্রিয় মোনার বাসার সামনে গাড়ি পার্কিং করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। মোনা বাসা থেকে বের হয়ে দরজা লক করে সামনে তাকাতেই দেখে প্রিয়ম আসছে। প্রিয়মকে দেখে চমকালো। প্রিয়মের উপস্থিতি মোনাকে যথাযথ নিয়ম অনুসারে অস্বস্তি দিতে লাগলো। মোনা ইতস্তত বোধ করে বলল, আমি তো বলেছি বাসায় আসার দরকার নেই, আমি নিশানকে নিয়ে যাব রেস্টুরেন্টে। প্রিয়ম হাসলো। মোনার দিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি থেমে গেল। মোনা অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকাচ্ছে। এগিয়ে নিতে আসলাম বাংলাদেশি সুন্দরী দেখানো দিনই। মোনার চোখে মুখে নিদারুণ বিরক্ত উপচে পড়ছে যেন। বাইরে থেকে দেখে যতটা বিরক্ত মনে হচ্ছে, মোনা ভেতরে ততটা বিরক্ত না। আচ্ছা, কি বলতে রেস্টুরেন্টে ডেকেছেন? এখন তো বাসায় এসে গেছেন, রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। প্রিয়ম খুব সিরিয়াস গলায় বলল, রেস্টুরেন্টের কথা বাসায় বসে বলা যায় না, আমেরিকান রুলস এটা। এমন অদ্ভুত রুলস যদি থেকেও থাকে, সেটা আপনার জন্য, আমার জন্য না। প্রিয়ম এদিক ওদিক তাকালো। আচমকে মোনাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। ঘটনার আকস্মিকতায় মোনা হতভম্ব হয়ে গেল। হাত পা ছুটতে থাকে। কি বলে প্রতিবাদ করবে মোনা বুঝে উঠতে পারল না। ক্ষুব্ধ হয়ে বলল, প্রিয়ম ভাই, খারাপ হচ্ছে খুব, অতিরিক্ত করছেন কিন্তু। মোনা কোনো কথা যেন প্রিয়মের কান অব্দি পৌঁছাই না যেন। প্রিয়ম ভাবলিসীন ভাবে পেছনে নিশানের দিকে তাকিয়ে বলল, নিশান, আসো তুমি। মোনা পায়ে ব্যথা পেয়েছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। মোনা অধৈর্য গলায় প্রচণ্ড রাগ নিয়ে বলল, আমি কোথাও ব্যথা পাইনি, আমি কিন্তু খারাপ আচরণ করব প্রিয়ম ভাই। প্রিয়ম মোনার সব কথা উপেক্ষা করে গাড়িতে নিয়ে তুলে। মোনার চোখ বুজে ক্ষণ ক্ষণ নিঃশ্বাস ফেলছে। কয়েক মুহূর্ত পর গাড়ি থেকে নামার জন্য উদ্যত হলো। প্রিয়ম বাধা হয়ে দাঁড়ালো। মোনা নাক মুখ খুঁচিয়ে রেখেছে। ভৃত্য হিসেবে রানীর সেবা করলাম। মোনা কঠিন দৃষ্টিতে তাকায়। প্রিয়ম গাড়ি স্টার্ট করলো। মোনা নিদারুণ বিরক্ত ভঙ্গিতে বসে রইল। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রিয়ম ভাই ডাকো কেন? ছেলে মেয়ে আমাকে বাবা না ডেকে মামা ডাকবে। কথাটা মোনার কানে তীক্ষ্ণভাবে বিদ্ধ হলো যেন। কি নির্লজ্জের মতো কথা! মোনা কিঞ্চিত লজ্জা পেলেও প্রকাশ করলো না। গলায় ভারী রাগ নিয়ে বলল, আমার ছেলে মেয়ে আপনার মামাই ডাকবে, মামাকে কেউ বাবা ডাকে? ছি! প্রিয়ম হেসে উঠল মোনার মুখের অভিব্যক্তি দেখে। কিছুক্ষণ পর প্রিয়ম আবারও বলল, আমাদের ছেলে মেয়ের চোখও আমার মতো নীল হবে। তুমি যেমন আমার নীল চোখ দেখে দেওয়ানা হয়েছ, আমার ছেলে মেয়েদের জন্য মানুষ অমন পাগল হবে। মোনা বিধ্বস্ত মুখে তাকালো প্রিয়মের অসংলগ্ন কথা শুনে। চোখে মুখে রাগ উপচে পড়ছে। মোনা জবাব দেওয়ার উপযুক্ত ভাষা খুঁজে না পেয়ে কোনো প্রত্যুত্তর করল না। প্রিয়মকে রাগানোর চেষ্টা করছে, মোনা সেটা স্পষ্টভাবেই বুঝল। কিছু সময় পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামলো। প্রিয়ম গাড়ি থেকে নেমে নিশানকে নামতে বলল। তারপর গাড়ির ভেতরে উঁকি দিয়ে মোনার উদ্দেশ্যে বলল, মহারানী মাটিতে পা রাখবে নাকি কোলে করে রেস্টুরেন্টে নিতে হবে? মোনা গাড়ি থেকে নামলো। প্রিয়মের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। চোয়াল শক্ত করে বলল, এত প্রেম আসে কোত্থেকে? রেস্টুরেন্টে বসার পর প্রিয়ম খাবার অর্ডার করলো। মোনা আগের ন্যায় গম্ভীর থাকলো। প্রিয়মের বলা কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে। মোনা এখন প্রিয়মকে মন থেকে জোর গলায় বাধা দিতে পারে না। মোনা প্রিয়মের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। খাবার আসার পর প্রিয়ম বলল, যে কথা বলতে রেস্টুরেন্টে ডেকেছি শুনবে না? মোনা কথা শোনার জন্য আগ্রহী হলেও প্রকাশ করলো না। একটু আগের বলা কথাগুলোর জন্য
অনাগ্রহ মিশ্রিত আচরণ করলো। প্রিয়ম নিজ থেকেই বলল। আমার জবটা হয়ে গেছে। একটু থেমে বিষাদময় সুরে বলল। কাল থেকে অফিস, তোমায় সারাদিন বিরক্ত করা হবে না। মোনার মুখাবয়ব দেখার জন্য তাকালো প্রিয়ম। মোনা খুশি হয়েছে কিনা সেটা বুঝতে পারল না। প্রিয়ম জিজ্ঞেস করলো। খুশি হওনি? অভিনন্দন, খালাতো ভাইয়ের চাকরি হয়েছে, খুশি হব না? মোনা যেন ব্যঙ্গ করে বলল কথাটা। প্রিয়ম খাবার নাড়াচাড়া করছে চিন্তিত মুখে। মোনার দিকে তাকিয়ে বলল। আমি তো তোমার জন্য। প্রিয়ম কথাটা শেষ করতেই পারল না। কোত্থেকে এক মেয়ে এসে উচ্ছ্বসিত হয়ে প্রিয়মকে জড়িয়ে ধরল। প্রিয়ম অপ্রস্তুত এক অবস্থার মুখোমুখি হলো। মোনার সামনেই হতে হলো এটা। জব হয়েছে নাকি? পার্টি কবে দিচ্ছ? মেয়েটা প্রিয়মকে আলিঙ্গন থেকে মুক্ত করে প্রিয়মের গালে চুমু খেয়ে বলল। কংগ্রেচুলেশন। প্রিয়ম মেয়েটার সাথে ইতস্তত বোধ করে কথা বলল। শুরু চোখে তাকালো মোনার দিকে। মেয়েটার সাথে প্রিয়মের বলা কথায় মোনা বুঝতে পারলো মেয়েটা প্রিয়মের ক্লাসমেট। মেয়েটা তড়িঘড়ি করে বলল। আসছি, টাইম শর্ট। মেয়েটা চলে যাওয়ার পর প্রিয়ম মোনার দিকে তাকানোর সাহস পেল না। মোনা কেমন প্রতিক্রিয়া করবে প্রিয়ম ভীতি হচ্ছে। মোনার দিকে তাকে হতাশ গলায় বলল। আমার ক্লাসমেট। প্রিয়ম একটু থেমে মোনাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে বলল। প্লিজ মোনা, তুমি আমায় ভুল বুঝো না। তুমি তো অনেকদিন ধরে থাকছো এখানে। তুমি তো এখন এখানকার মানুষদের জীবনধারা সম্পর্কে জানো। এরা এমনই মোনা।